হয়নি, কারণ কি বলেন তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন করুন। হ্যাঁ, আমরা হচ্ছে যে কতগুলো ব্যাপার আছে, তোমরা গানই না ইন্ট্রোডাকশন, ঠিক আছে, যেমন সেই জন্য ওটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে অলরেডি। কিন্তু আজকে যে পূর্ণ দিনে যাহার আয়োজনে আমাদের সরিতা দেখেছে, ইচ্ছে ভালো আর গিফট কিছু হতে পারে না, সেই আমরা করেছি। খুব ভালো। তা অজয় বসু নামটাই একটা বাঙালি হৃদয়, বিরাট নাম খেলার জগতে, বিরাট ভাষ্যকার ছিলেন। তার গলায় এখনো বাঙালি রোমান্স কাঁপে, বাঙালির মন কাঁপে। এই অজয় বসুর নাম একটা সবাই জানে, সুতরাং সেটা সেই নামের জন্য এখানে কোনো ভোলার কথা নয়। তবে ইনার জীবনটা একটি ইভেন্টফুল জীবন, সেটা একটু কথা না বললে হয়তো হবে না। প্রথম কথা হচ্ছে যে গানের মানে বাংলার গানের জগতের এমন কোনো নয় যে দ্বিজন বন্দ্যোপাধ্যায় থেকে এমন কোনো নাম নেই, এটা ঠিক সাইড করে দিন, সাইড টেনে নিন, মানে যারা সংস্পর্শে উনি আসেননি, মানে প্রচন্ড, কিন্তু জীবনের অর্থনৈতিক ব্যাপারে নিজের বিজনেসকে দাঁড়া করতে গিয়ে গানকে যেভাবে স্যাক্রিফাইস করেছেন সেটা আর এখানে বলে বোঝানো যাবে না। 1 নম্বর জিনিস। 2 নম্বর হচ্ছে 2004 সালে ইনার যে সার্কেট হাফ মানে ডিভাইন সঙ্গীকে ইনি হারিয়ে ফেলেন। সুতরাং এই দুটো জীবনের জিনিসের জন্য ইনি গানকে অনেকভাবে সাজালেন। তখন ছেলেটা দুটো ছেলে খুবই মানে অফিস ছিল, সেইগুলো মানুষ করে ছেলে বিয়েও দিয়ে দিয়েছে। তো এই ধরনের একটা স্যাক্রিফাইস, তার মধ্যে উনি গানকে এভাবে চর্চা করেছে, এটা অসাধারণ আমার মনের মধ্যে। একেবারে কোনো রকমের একটা ঘটনাচক্রে ইনি আমার সঙ্গে পরিচয় হয়, আমি নাকি নিয়ে যাই। এক কথা রাজি হলেন 40 দিন আমি থাকবো ওখানে। সেই 40 দিনের মধ্যে ঋষিকেশে পৌঁছে আমরা উত্তরকাশী যাই। জেনারেলি করি কি গঙ্গা দশহরার পর আমরা চলে আসি ঋষিকেশে। কিন্তু এবারে যাও ইনার কারণেই হোক যাই হোক অনেক 4 জায়গা ঘুরিয়ে এই 3 দিন আগে আমি চলে এসেছিলাম ঋষিকেশে, নাহলে আমার অবস্থা কি হতো, আমাদের ওই হেলিকপ্টারে করে আসতে হতো। এসে যেদিন এলুম তারপরের দিন উনি আমার খুব ধরেছেন যে আমি যাবো বদ্রীনাথ যাবো, কারণ যেমন হচ্ছে ওদিক থেকে ঘুরে এসেছি, তো এবার বদ্রীনাথ যাবো। আমি বলুন তো আমার তো ঘোড়াটা ছেড়ে দিয়েছি অনেকদিন, আমার তো সামনে আমি আমাকে বাসে তুলে দিই। তো আমি সেটা শনিবার রাত্রে টিকিট কেটে গুপ্তজির বাড়িতে ছিলাম, তখন ওই জলটা আসছে, তখন আসেনি সেরকম। তারপরে বলুন ঠিক আছে, সেই টিকিট টার পর থেকে বৃষ্টি আরম্ভ হলো। রোববার সকালে কেন ওখানে নিয়ম আছে, বাসকে বলে দিলে আমাদের আশ্রমের সামনেই বাস দাঁড়িয়ে পড়ে, ভোর 4:30টার সময় তুলে দেবো। তিনি দেখবে 5টার সময় এসছেন বা। তো আমি বললাম কি দেখুন এই বৃষ্টি হচ্ছে তো একটু বাসের কোথাও আটকে যেতে পারে, কিন্তু ঘাবড়াবেন না, চলে যান। উনি একজন পাশের সঙ্গী করে দিয়েছিলেন, উনি চললেন। এরপরে যে ঘটনা সেটা খুবই মানে অসাধারণ ঘটনা। কেন 3 দিন আমার তো আমি তো সেফটিতে আছি, যদি আমাদের তলা থেকে উপরে উঠতে হয়েছে, কিন্তু এই 3 দিন আমার যা জীবনে গেছে, আর একবারই ওনাকে ফোন করতে পেরেছি, উনি বলেছেন এখন আমার জীবনে কি আছে আমি জানি না, কিন্তু তুমি আমাকে ধরো, আপনি সব জবানবন্দি আমার ছেলেকে জবানবন্দি আপনি দেবেন। আমার মধ্যে টেনশন উনি ক্রিয়েট করে দিয়েছিলেন, বিরাট ব্যাপার। কারণ ওনার কেউ জানেন না উনি কোথায় গেছেন, আমি ছাড়া কেউ জানেন না। তো উনি বললেন যা ছেলেরা যদি ফোন করে তো আপনি বলে দেবেন, আপনাদের কপিটা রেডি করে রাখবেন। তারপরে ঘটনাটা আমার মনে হয় ওনার মুখ থেকে শুনলেই একটু ভালো করুন। এর মধ্যে তো কয়েকটা কথা আমার নিজের বলার আছে, 10 মিনিট টাইমের মধ্যেই সারবো। ঠিক আছে, আর 7 মিনিট আছে। ঠিক আছে। আমার স্ত্রীকে আমি হারিয়েছি মানে ইচ্ছাকৃতভাবে। আমার বাড়ির পাশে আমদের হসপিটাল, সেখানে আমার অ্যাডমিট করা হয়েছিল। হঠাৎ করে একটু বুকে ব্যথা হয়েছে, অ্যাডমিট করা হয়েছিল। ওরা বললো যে খুব সিরিয়াস, এনজিওপ্লাস্টি করতে হবে, হ্যান ত্যান। রাত তখন 12টা বাজে। তো আমি মন ফোন সই করে দিলাম। তারপরে আমি পাশেই বাড়ির থেকে আমি কার্ড আনতে গেছি এই আমাদের মেডিক্লেমে। তো এসে দেখছি যে যেহেতু পাড়ায় আমরা থাকি, আমার ছেলে আমরা রয়েছি, বেডটা একদম রক্তে ভরে গেছে। ব্যাপারটা পরে জানতে পারলাম যে ডাক্তার তখনও আসেনি, জুনিয়র ডাক্তাররা যেখানে ওখান থেকে ক্যামেরা ঢোকানোর কথা সেখানে ফুটনা করে অন্য জায়গায় ফুট করে 2 দিন বন্ধ করতে পারেনি, ওখানেই শেষ। তারপরে আমাদের সামনে দিয়ে নিয়ে গেল ওটি, 8 ঘন্টা বাদে এসে বললো যে সরি মারা গেছে। তো এই মৃত্যুটা এগেনস্টে আমি ভেবেছিলাম অনেক কিছু করবো, এগেনস্টে ডাক্তার এগেনস্টে কটা সফলতা হয়েছে ওনার এইসব অপারেশন, তা করিনি। তো আমার মনের ক্ষোভ কিছুদিন আগে আপনারা জানেন, যদিও খুব দুঃখজনক 90 জন মারা গেছে পুড়ে, কিন্তু ওদের যাদের সাথে আমি দেখা করেছিলাম ভুল চিকিৎসা, তারা আমার কেউ বার্তা দেয়নি, তারা সবাই অ্যারেস্ট হয়েছে। যদি এখন আবার তারা বহাল তবিয়তে ফিরে এসছে, ওইটাই আমার সান্ত্বনা। এবার ওইটা ছাড়ি, আমার 2 ছেলেকে নিয়ে আমি 5-7 বছর চালিয়েছি। আমি গোলপার্কে থাকি, এরকম জায়গায় 2 ছেলেকে ভালো রাখা এবং ভালোভাবে চালানো তো খুব মুশকিল।
পাশেই লেক, পাশেই গড়িঘাট, তা আমি রেখেছি। মানে মিশনের সাথে আমার খুব টাচ, মহারাজরা আমার খুব হেল্প করেন। যাই হোক, আমি দুটো ছেলেকে নিজের সান্নিধ্যে রেখে ঠিকঠাক করে ব্যবসা ওদের হাতে দিয়ে বড় ছেলের আমি বিয়ে দিয়েছি। আমার ইচ্ছা ছিল আমার বাড়িতে আমার নিজের বোন নেই, নিজের মেয়ে নেই, একটা যদি কেউ হয় সন্তান আসুক, কন্যা সন্তান। তো ঠাকুর আমার কথা শুনেছে, আমি কন্যা সন্তান আমার ছেলে হয়েছে এবং আমি তাকে নিয়ে খুব গর্ব করি এবং খুব আদরে। তাকে ছেড়েই আমি তার 5 মাস বয়স, এই 3 মাসের মাথায় আমি উত্তরাখণ্ড যাই। যাই হোক, যখন যাই তো এনাদের সাথে ভালোই ছিলাম, ওখানে আশ্রমে গান গাইলাম, ফিরে আসবো। তো যেদিনকে আমি যাব সেদিনকে আমি টিকিট কাটতে গেছিলাম, কিন্তু ঠাকুরের কি মহান কৃপা, সেদিনকে টিকিট কাটতে গিয়েও আমি শনিবার বলে, আমার মা বলতেন শনিবার তোর জন্মবার, তো খুব খারাপ দিন শনিবারটা, তুই কিছু করবি না। তো আমি না কেটে চলে এসেছি। পরের দিন দুপুর থেকে বৃষ্টি, যেতে পারিনি টিকিট কাটতে। বিকেলবেলা উনি আমার ফোন করছেন যে আমি পথে আছি, আমি কি টিকিট কেটে নিয়ে যাবো? হ্যাঁ। উনি টিকিট কেটে আনলেন, সেটা রোববার 16 দেখবেন, ওই রোববার টিকিট কেটে আনলেন। সোমবার মানে রোববার শেষ, সোমবার সকাল ভোর 4টের সময় বাস। সারা রাত গঙ্গার ধারের ঘরে আমরা শুয়েছিলাম, বৃষ্টি। তো উনি কিন্তু আমার একবারও বলেননি, পরে আমার অনেকে বললো যে উনি আপনাকে বলতে পারতেন যে 400 টাকা যাবেন না। উনি বুঝতেও পারেননি পরের দিন ঠিক হয়ে যাবে, উনি না করেননি। উনি বরঞ্চ ওই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, মাথায় টুপি পরে ভিজে, আমি যেতেও চাইছিলাম না, তো বাসটা লেট করছিল, তো উনি আমার তুলে দিলেন। উনি তোলার পর তো আমাকে টাকা করে বাসে উঠে গেলাম। উঠে যখন বসলাম, পাশে যে আমার সঙ্গী, সে একজন বয়স্ক বৃদ্ধ। যাই হোক, ভদ্রলোক আমার সাথে বলল, আপনি মিস্টার বোস, আমি বলে দিয়েছিলেন। এবারে বাসটা চলছে, বৃষ্টিও বাড়ছে। মাঝ পথে সকাল 8:30-9টার সময় ড্রাইভার, যে আমাদের ওই কন্ডাক্টর ছিলেন, পরিচালক, সে বললো আমরা কোথাও বাস দাঁড় করাবো না, প্রচন্ড বৃষ্টি, আপনারা এখানে বাস দাঁড় করাচ্ছে, খেয়ে নিয়ে যান। তো আমার কি হলো, আমিও নেমে একটু ওখানে ওই আলু পরোটা খেয়ে নিলাম, নিয়ে বাস চলছে। সারাদিন চলছে, বৃষ্টিও বাড়ছে, কত জায়গায় পাথর পড়তে শুরু করে দিয়েছে। তো বাসারা সে পাশ দিয়ে যাচ্ছে। তো আমরা বললাম যে এইভাবে নিয়ে যাচ্ছেন, যদি বাসে পাথর পড়ে, তখন আমরা কোনো ঘটনাই জানি না কি হচ্ছে। তো উনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সন্ধ্যের সময় শ্রীনগর পৌঁছালাম, যেটা 1:30-2টায় পৌঁছানোর কথা। আমার ওখানকার জায়গা সম্বন্ধে অভিজ্ঞতা নেই, ম্যাপও দেখিনি। শ্রীনগর শুনেছি, শ্রীনগরে বাস দিয়ে দাঁড়ালো, পুলিশ বলছে আর এগোবেন না, খারাপ অবস্থা। তা আমাদের বাসারা বললো ও পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। বেরিয়ে গিয়ে যাচ্ছে, বৃষ্টিও বাড়ছে। তখন 4টে শ্রীনগর, ওখানে তো 8টায় রাত হয়। 7:30টার সময় আমরা একটা জায়গায় পৌঁছালাম, যেখানে প্রচন্ড বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না, টার্নিং সমস্ত মনে হচ্ছে মেঘে ঢাকা। তখন ড্রাইভার সাহেব বললেন আমি আর যাবো না, আপনারা এখানে যে যার যে কোনো হোটেলে জায়গা করবেন। তা আমরা বললাম যে মাঝপথে কোথায় হোটেল পাবো, একটু হোটেলের কাছে নিয়ে চলুন। তো ওরা নিয়ে গেল হোটেলের কাছে তৈরি হবে। তো আমরা 25 জন ছিলাম যাত্রী, 25 জন 3টে ঘরে, সে বাঙালি, পাঞ্জাবি, মহারাষ্ট্রীয়, ও দেশের লোক, সবাই মিলে আমরা শেয়ার করে সব ঘরগুলো রইলাম। খাওয়া হয়নি, খাবার দিতে পারেনি, এত বৃষ্টি। তারপরে আমরা সারা রাত ওই কোনোরকম শুয়ে, ভোর 5টায় বললো আমরা বেরোবো। 5টার সময় বেরোবো, 4টের সময় আমি শুনেছি পুলিশ মাইক করে বলে যাচ্ছে হিন্দিতে যে আপনারা যে যেখানে আছেন, যেখানে গাড়ি আছে সেভাবে রাখবেন, কেউ একটু নড়বে না, হ্যাঁ, রাস্তায় ভীষণ বিপদ হচ্ছে। তো আমার ড্রাইভার তো সে কথা শোনেনি, আমরা বাসে উঠলাম, ও সেই বাসটা চালাতে শুরু করলো 5:30 6:30। চালাতে শুরু করার পর কিছুটা যাওয়ার পর দেখলাম গাড়ির এরকম পাহাড়ের উপরে লাইন, এরকম রাউন্ড দিয়ে পাহাড়টা উঠেছে আর গাড়ি হারিয়ে। দেখতে 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 বাস গাড়ি সব, হ্যাঁ, হট করে দেখছি মধ্যখানে একটা গাড়ি খালি পড়ে যাচ্ছে। সবাই অলকানন্দা আর ওই মন্দাকিনী জল এরকম ঘুরছে, গাড়িটা পড়লো। আমরা সবাই বললাম গাড়িটা পুড়ে গেল, গাড়িটা পুড়ে গেল। গাড়িটা পুড়ে যাওয়ার সাথে সাথে বিশাল একটা পাথর তার উপরে। হ্যাঁ, এবার বুঝে নিন কেন লোককে পাওয়া যাচ্ছে না, নিজের চোখে দেখা।
সেই পাথরটা পড়ার পর গাড়িটা একদম জলের তলায় কোথায় চলে যাচ্ছে। যাই হোক, আমাদের ড্রাইভারকে বলা হলো, ড্রাইভার বললো আমরা এখানে গাড়ি ঘোরাতে পারবো না, এখানে গাড়ি ঘোরানোর স্পেস নেই, গাড়ি ঘোরাতে গেলে সাইড হয়ে যাবে, বাস আরো পড়ে যাওয়ার সম্ভাবনা। লাইনে দাঁড়িয়ে থাকি, এগোলে এগোবে, একটা গাড়িও লাইনে এগোলো না। তারপরে মিলিটারির গাড়ি এলো, কিভাবে এলো ভগবান জানে। সাইড থেকে মিলিটারির গাড়ি এসে ছোট ক্রেন নিয়ে গাড়ির মাথা ধুঁয়ো ওই যেখানে ধরে ওরা টেনে নিয়ে যায়, সেখানে ধরে ধরে সব গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে। কারণ ওদের জায়গা লাগছে না, যে পজিশনে আছে গাড়িটাকে জাস্ট উঠতে নয়। আমাদের আগে 20-25টা গাড়িকে ঘুরিয়ে দিল, 20-25টা গাড়ি বেরিয়ে গেল আস্তে আস্তে আস্তে। বলছে বেশি জোরে আপনারা গাড়ি চালাবেন না, পাথর পড়বে। এবার আমরা ভাবছি আমাদের পালা কখন আসবে, আমরা কখন এইভাবে ঘুরবো। তা আমাদের পালা এলো, আমরাও ঘুরলাম। ঘোরার পরে বাসটা একটু এগিয়েছে, উপর থেকে ঝরঝর ঝরঝর করে পুরো পাথর আর নুড়ি পড়লো, পড়ে ওই রাস্তায় পড়ে তলায় সব পড়ে যাচ্ছে। তখন বুঝতেই পারছেন আমি টাওয়ার পাচ্ছি না। আমি ছেলেদের এদের রামকৃষ্ণ মিশনের মহারাজদের জানিয়ে দেবো আমি বিপদে আছি, হয়তো দিতেই পারবো না, টাওয়ারও পাচ্ছি না। তার মধ্যে দুবার ওনার ফোন এসেছিল, কিন্তু উনি নিজেই কেটে দিয়েছিলেন, না কেটে গেল কথা হয়নি। আমার খুব রাগ হচ্ছিল। তারপরে আমি কোনো রকমে আমি মিশনের একটা ল্যান্ড নাম্বারে পেলাম মহারাজকে, বললাম আমি এমনি জায়গায় আছি, শ্রীনিবাস থেকে এগিয়ে, বিপদ হয়তো দেখতে পারবো না, যদি না ফেরি ওরা যেন একটু খোঁজ খবর নেয়। আর আমার উনি বললেন আপনার সাথী কোথায়? আমার সাথী আসেননি, উনি আসেন ঋষিকেশ। এইবারে আমি তো ভীষণ চিন্তা ভাবনা। এর মধ্যে দেখছি আমাদের ড্রাইভার আর মিলিটারি লোকেরা পাথরগুলো সরিয়ে আমাদের বাসটাকে বার করে দেওয়ার পর 8 ঘন্টা বাসটা চললো, গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো। বিশাল 10 মিনিট বলছে আজকে সারা রাত বাসে থাকতে হবে, আমরা কাছে কিচ্ছু খাবার নেই। আমার আবার হ্যাবিট আছে, আমি যা নিয়েছিলাম আশেপাশের লোককে এবং অবস্থাগুলো দিয়ে দিয়েছি, আর আমার নেই, আমার আবার সুগার, ভীষণ খিদে পেয়েছে। তো আমি এরকম বলাতে পাশে এক ভদ্রলোক ছিলেন, উনি 2 প্যাকেট বিস্কিট দিলেন। জল নেই, বাস দাঁড়িয়ে আছে, জল নেই, জল কি করে পাবো? কোনো বাসে কোনো গাড়িতে কারোর গায়ে জল নেই, পাহাড় দিয়ে চুয়ে চুয়ে পাথরের ফাঁক দিয়ে জল পড়ছে, ওখানে পাতা দিয়ে সবাই বোতল ভরে ভরে জল, ওই জন্য সবাই খাওয়া হয়েছে। এরপরে আপনার ওই 10টা সামানোর পর বাস চলতে শুরু করলো। বাসটা ওখান থেকে রাত্রি 8:30-9টায় শুরু করলো চালানো। রাত্রির 1টার সময় এসে ওরা বললো আমরা হরিদ্বার যেতে পারবো না, আমরা কোট দুয়ার বলে একটা জায়গা আপনাদের ছেড়ে দেবো, কোনো পয়সা নেবো না, আপনারা এবার ওখানে রাতটা কোনো না কাটিয়ে পরের দিন যাবো। রাত্রি 12টার সময় আমাদের কোট দুয়ারে এসে নামিয়ে দিল। আমরা সব বাসের 25 জন লোক আলোচনা করছি কোথায় যাবো, কোথায় থাকবো, কি করবো, সব তো বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখি 4-5 জন সর্দার দিয়ে এসে এরকম হাত ধরে ধরে টেনে বলছে আমাদের কোট দুয়ারে চলুন। আমাদের ভয় লাগছে যে চিনা জানি না টানাটানি করছে। ওরা খবরটা পেয়ে গেছে যে তার আগে 4-5টা গাড়ি পড়েছে, ওখানে এরকম অবস্থা। ওরা আমাদের নিয়ে গেল, হ্যাঁ ওখানে নিয়ে গিয়ে আমাদের রাখলো। রাখার পরে বললো আমাদের বিরাট হল, হলে আপনারা থাকুন, রেস্ট নিন, আমরা খাওয়া দাওয়া তৈরি করছি। ওরা নিজেরাই খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়া করে আমাদের খাইয়ে রাত্রিবেলা রাখলো। রাখার পরে আমরা রাতটা ওখানে রেস্ট নিয়ে, আমি তো কাউকে চিনি না, আমার সহযাত্রী যে সে দেখছি ঘুমাচ্ছে, আমি ভোরবেলা উঠে শুনে নিয়েছি ওখান থেকে বাস টার্মিনাস আছে ঋষিকেশ যাওয়া, হরিদ্বার যাওয়া। আমি সকালে 5টার সময় উঠে বাস টার্মিনাসে চলে গেছি, তখন দেখি একটা বাস হরিদ্বার যাচ্ছে, উঠে পড়লাম। তো পুরো বাস বন্ধ, ভগবানের অসীম কৃপা, কোনো রকম একটা সিট হয়ে গেল। 80 টাকা দিলাম, সিট বুক করলাম ওখান থেকে 70 কিলোমিটার। তারপরে আমার ঋষিকেশে নিয়ে এলো, এই হরিদ্বারে নিয়ে এলো। হরিদ্বারে নেমে আমি একটুখানি খাওয়া দাওয়া করে তারপর ঋষিকেশ এলাম। এর মধ্যে পাহাড়ে যে ঘটনা আরো ঘটেছে সেগুলো বলতে গেলে আরো টাইম লাগবে। প্রাণে বেঁচে এসছে, আপনাদের সবার শুভেচ্ছা, শিবানন্দ মহারাজের শুভেচ্ছা, তার ওখানে গান গেয়েছি, তাও আমার ঠাকুর রামকৃষ্ণ। তারপরে এসে আমরা তো দেখছি হাজার হাজার লোক। এই আমার জয় গুরু, জয় গুরু। अभी इससे पादुका पूजा चल।